বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে যারা অনলাইনে গণিত শিখতে ভিডিও সামনে বসেছি তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের গতিবিদ্যা যে অংশটা শুরু করেছিলাম সেটা আজকে দ্বিতীয় লেকচার। আমরা ইতিমধ্যেই গত লেকচারে আমরা কিছু সূত্র প্রমাণ করেছি। আজকে আমার ইচ্ছা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কগুলো জাতীয় পরীক্ষায় একটু বেশি এসেছে, আমরা সেই অঙ্কগুলো নিয়ে কথা বলবো আজকে। এখানে যেহেতু আমার এখানে অধ্যায় হলো প্রশ্নমালা হলো আলাদা আলাদা চারটা। আমি গত ক্লাসে বলেছি আমি ত্বরণ পড়াচ্ছি। আজকে আমি ত্বরণ থেকে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি এসেছে আমি ওই রকম কিছু সংখ্যক অঙ্ক করব। আসো আজকে আমি আমার আলোচনা প্রথম যে অঙ্কটা করব, আমার পিডিএফ কপিতে 9 নম্বর অঙ্ক হিসাবে এটা থাকবে। পিডিএফ কপিতে এটা 9 নম্বর অঙ্ক হিসাবে থাকবে। হ্যাঁ, পিডিএফ কপিতে এটা 9 নম্বর অঙ্ক হিসাবে থাকবে। আমি প্রশ্নটা আমি একটি চিত্র দিয়ে বোঝাচ্ছি। একটি গতিশীল বস্তুকণা, তার যাত্রা এখান থেকেই শুরু। সে স্থির ছিল, এখান থেকে বস্তুকণাটা যাত্রা শুরু করে। কিছু সময় সে ত্বরণে চলে, ত্বরণ চলে তার একটা বেগ প্রাপ্ত হয়, সর্বোচ্চ বেগ বি ধরলাম আমি, বি প্রাপ্ত হয়। তারপরে সে আবার মন্দনে চলে, মন্দনে চলে একদম সর্বশেষ থেমে যায়, অর্থাৎ শেষ বেগ শূন্য হয়। আমার আজকের আলোচনার প্রথম অঙ্কটার স্টাইল হলো, আমাদের পাঠ্য বইতে এরকম অঙ্ক 8 থেকে 10টা আছে। অঙ্কটার কাঠামো হলো একটি স্টেশন, রেল স্টেশন থেকে একটা ট্রেন যাত্রা শুরু করে, সে আরেকটা রেল স্টেশনে যেয়ে থামে। তার গতিপথের প্রথম অংশ সে ত্বরণে চলে আর পরের অংশ মন্দনে চলে, মাঝখানে আর কোনো সমবেগ নেই। যদিও এরকম অঙ্ক আমরা পরে করাবো। আজকে আলোচনার প্রথম অঙ্কটা হলো, প্রথমে সে ত্বরণে পরে মন্দন, এক স্টেশন থেকে যাত্রা করে আরেক স্টেশনে যেয়ে থেমে যায়, মাঝখানে তার গতিপথের প্রথম অংশ ত্বরণে, পরের অংশ মন্দনে চলে। এই কাঠামোর অঙ্কটা আমি যাত্রাতে শুরু করতেছি। প্রতিটা বইতে এই কাঠামোর অঙ্ক 6 থেকে 7টা পাওয়া যাবে। আমি এখান থেকে একটা অঙ্ক ভালো করে বুঝাবো আর বাকি 2-1টা অঙ্ক তোমাদের নমুনা অঙ্ক হিসাবে দিয়ে রাখবো। আসো, আমি যে অঙ্কটা করতেছি এই অঙ্কটাতে ত্বরণ দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে ত্বরণ এ আর মন্দন বি। আমি যে প্রশ্নটা তোমাদেরকে পিডিএফ কপি দিব, ওখানে ত্বরণ এ, হ্যাঁ, এই ত্বরণে আর বি মন্দনে বস্তুকণাটা চলে। আর আরও দেওয়া আছে এই টোটাল দূরত্বটা হলো এস। হ্যাঁ, টোটাল দূরত্ব হলো কত? এস। এবং মোট সময় দেওয়া আছে, মোট সময় দেওয়া আছে টি। এই তথ্য থেকে আমাকে প্রমাণ করতে হবে, যে প্রমাণটা করতে হবে, প্রমাণ করো যে টি স্কয়ার ইকুয়াল টু, যে প্রমাণটা করতে হবে টি স্কয়ার ইকুয়াল টু 2s 1/a প্লাস 1/b, এটা প্রমাণ করতে হবে। তাই প্রশ্নটা আমি আবার বলছি যে একটি স্থির বস্তুকণা প্রথম সে যাত্রা করে এই ত্বরণে এবং পরে সে বি মন্দনে যে আরেক জায়গায় থেমে যায়। এই মোট দূরত্ব অতিক্রম করে এস, মোট সময় টি হইলে প্রমাণ করো যে টি স্কয়ার ইকুয়াল টু 2s 1/a প্লাস 1/b। এখানে আমি যাত্রাতে একটু কিছু ধরে নিব যে যখন সে ত্বরণে চলে তার দূরত্বটা
আমি ধরলাম S1 আর সময়টা ধরলাম T1, আর এই ক্ষেত্রে তার শেষ বেগ v ধরলাম, আর মন্দনের দূরত্ব ধরলাম S2 আর সময় ধরলাম T2, আর এই ক্ষেত্রে শেষে যে থেমে b অর্থাৎ 0 হয় শেষ বেগ। তাহলে প্রথম ক্ষেত্রের আদিবেগ u = 0, শেষ বেগ v, আর দ্বিতীয় ক্ষেত্রের শেষ বেগ 0, আদিবেগ v। আমি এখন এবার সূত্র প্রয়োগ করতেছি ত্বরণের ক্ষেত্রে আমি যদি সূত্র প্রয়োগ করি, আমার এই প্রথম ত্বরণের ক্ষেত্রে আমি পাচ্ছি v = u প্লাস f T1। f যেহেতু এখানে a দেওয়া আছে, আমি একবারে a লিখে দিচ্ছি, a। কোন সূত্রে ইউজ করছি আমরা? v = u প্লাস ft এই সূত্রে ইউজ করছি, v = u প্লাস ft। এখান থেকে আমি সরল করলে পাবো T1 সরল করলে পাবো T1 = v/a, এটাকে একটা নাম্বার দিই 1। ত্বরণের ক্ষেত্রে আবার লিখতে পারি শেষ বেগ v² আদিবেগ প্লাস 2a/s1। আমি গতিসূত্র কোনটা ইউজ করলাম এবার? v² u² প্লাস 2fs এই সূত্র ইউজ করলাম। তাহলে এখানে যেহেতু আদিবেগ আদিবেগ 0, শেষ বেগ v, আর ত্বরণ a, আর দূরত্ব S1 আমি ধরে নিয়েছিলাম, এখান থেকে আমি S1 পাবো, S1 = v²/2a, এটা একটা নাম্বার দিলাম 2। ঠিক একই রকম আমি মন্দনের ক্ষেত্রে যদি সূত্র প্রয়োগ করি, মন্দন ক্ষেত্রে মানে আমার এই চিত্র অনুযায়ী এই দ্বিতীয় অংশে শেষ বেগ 0, তাই শেষ বেগ 0 দিলাম, আদিবেগ হলো v মাইনাস vT2। তাহলে আমি এখানে কোন সূত্র ইউজ করলাম? এই একই সূত্র ইউজ করলাম, একদম সেম সূত্র ইউজ করলাম। মন্দনের ক্ষেত্রে আমি গত ক্লাসে বলেছিলাম মাঝখানে মাইনাস হবে, তাই আমি মাঝখানে মাইনাস দিয়ে এখানে মন্দনের শেষ বেগ 0, আদিবেগ v ধরে আমি সময় T2 বের করলাম, v/v, এটাকে নাম্বার দিলাম 3। মন্দনের ক্ষেত্রে আবার শেষ বেগ 0² v² মাইনাস 2bs2, অর্থাৎ আমরা গতির এই সূত্রটা মন্দনের ক্ষেত্রে ইউজ করলাম। শেষ বেগ এখানে যেহেতু 0, আদিবেগ হলো b, আর মাইনাস দিয়ে, আর আমার মন্দন b আর দূরত্ব S2 আমি ধরে নিয়েছিলাম S2, তাহলে S2 = এসেছে v²/2b, এটাকে নাম্বার দিলাম 4। এবার আমি এই সমীকরণগুলোর মধ্যে আমি 1 এবং 2-র মধ্যে একটা যোগ করতে পারি, 1 এবং 3 যোগ করতে পারি, 1 + 3। কেন 1 ও 3 যোগ করব? আমরা 1 ও 3 যোগ করলে আসে T1 + T2 = v/a + v/b। T1 T2 আমার মোট দূরত্ব প্রস্থ দেওয়া ছিল t, তাই আমি মোট দূরত্ব t লিখে দিলাম। b এখানে কমন যায়, 1/a 1/b, এটা একটা নতুন নাম্বার দিলাম 5। ঠিক একইভাবে আমি 2 এবং 4 যদি যোগ করি, তাহলে আসবে S1 + S2 = v²/2a v²/2b। যদি S1 S2 আমরা খেয়াল করি, আমার মোট দূরত্ব উল্লেখ ছিল প্রশ্নে S, তাই দুইটা দূরত্ব যোগফল S লিখে দিলাম, আর v²/2 কমন নিয়ে লিখলাম 1/a প্লাস 1/b, এটাকে নাম্বার দিলাম 6। এবার আমার 6কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে লক্ষ্য করে দেখো আমি এখানে পাচ্ছি, বামে পাচ্ছি 6কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, s/t = b/2, কারণ বাকি এটা কাটা যায়, একটা b কাটা যায়, তাহলে s/t = এত আসে। আমি এখান থেকে পাবো b = 2s/t। আমি যদি এই b এর মানটা আমার 5 নম্বর 6 নম্বর যে কোনো একটাতে বসাই দিই, আমি যদি 5-এ বসাই দিই, তাহলে আমার আসতেছে t = b হলো 2s/t 1/a প্লাস 1/b। তাহলে আমি যদি খেয়াল করি, আমার প্রমাণটা এসে গেছে 1/a প্লাস 1/b।
ওই যে উপরে প্রশ্ন যে প্রমাণ করে লিখে রাখছে ওইটা এসে গেছে। এখানে অনেক সময় টি ইকুয়াল টু কত বলতে পারে, অর্থাৎ এই রেজাল্টটাকে একটু ভিন্নভাবে প্রকাশ করতে পারে। আমি একটু আগে বলছি অঙ্কটা বইতে 5-6 ভাবে আছে বা 6-7 ভাবে আছে। কিভাবে এই পরিবর্তনটা বইতে করা হয়েছে সেটা করা হয়েছে এভাবে, আমি যে ত্বরণ এ ধরেছি, মন্দন বি ধরেছি, কোনো বইতে ত্বরণ এক্স আর মন্দন ওয়াই দিয়েছে, কোনো বইতে ত্বরণ F1 মন্দন F2 দিয়েছে, কোনো বইতে দূরত্ব S ইকুয়াল টু একটা সংখ্যা দিয়ে দিয়েছে, কোনো বইতে টি এর মান একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ধরো টি ইকুয়াল টু 4 মিটার 4 মিনিট আর S ইকুয়াল টু 8 এরকম একটা দূরত্ব প্রশ্ন দেওয়া থাকে। তাহলে আমি যদি অঙ্কর কাঠামোটা আমি শুরুতে যেটা তোমাদেরকে বললাম, আমি কোন কাঠামোর অঙ্কটা করলাম, আমাদের মনে রাখতে হবে আমাদের ফিজিক্সের সাথে ম্যাথের এখানে অঙ্কর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ফিজিক্সের অঙ্কগুলো সংখ্যাভিত্তিক বেশি হয় আর ম্যাথের যে অঙ্কগুলো বেশিরভাগ চলকভিত্তিক হয়। চলকভিত্তিক অঙ্কগুলো তোমরা মনে রাখবে চূড়ান্ত যে রেজাল্টটা এটা একটা সূত্রের মতো কাজ করে। তাই চলকভিত্তিক অঙ্ক শিক্ষার কারণে তুমি এই কাঠামোর যে কোনো অঙ্ক সংখ্যা দিয়ে যদি আসে তাহলে তুমি কি করবা, তুমি এই চলকভিত্তিক অঙ্কটাই তুমি সিরিয়ালে তোমার খাতায় লিখবে, পরে যখন সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা তুমি এখানে বসিয়ে দিবে, তাহলে দেখবে তোমার অঙ্কটা হয়ে গেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তোমাদের আজকে একটা পিডিএফ কপিতে একটা অঙ্ক দিব, ওই অঙ্কটাতে আমার অঙ্কর নাম্বারটা আমার যে পিডিএফ কপিটা 5 নম্বরে আছে, আমি তখন 9 নম্বর আলোচনা করতেছি। ওই অঙ্কটাতে একটা রেলগাড়ি এক স্টেশন থেকে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবশিষ্ট একটা স্টেশনে গিয়ে থামে। অর্থাৎ এই যে অঙ্কটা করলাম টি ইকুয়াল টু আমার দিচ্ছে টি ইকুয়াল টু 4 মিনিট, টি ইকুয়াল টু 4 মিনিট আছে, 4 মিনিট আর কিলোমিটার হলো 2, S ইকুয়াল টু 2 কিলোমিটার আর ত্বরণ দিছে X, মন্দন দিছে Y। ত্বরণ দিয়েছে ত্বরণ X আর মন্দন Y, এই তথ্য দিয়ে একটা প্রশ্ন আছে। তবে এখানে একটা বিশেষ লক্ষণীয় যে আমাদের পাঠ্য বইতে এই অঙ্কটা যে এককগুলো ব্যবহার করেছেন, যেমন ত্বরণের একক ব্যবহার করেনি, মন্দনের একক ব্যবহার করেনি। তাই যেহেতু ত্বরণ এবং মন্দনের একক ব্যবহার করেনি, তাই এখানে একক যেটা দিয়েছে এই একক নিয়ে আমার কোনো টেনশন করতে হবে না। আমি যে অঙ্কটা করলাম কোনো একক নাই, কিন্তু কোনো একক ব্যবহার করিনি, তাই এখানে এককের উপর কোনো ভ্যালু নেই, যেহেতু ত্বরণ এবং মন্দনের মধ্যে প্রশ্নে কোনো একক ব্যবহার করেনি। তাই আমি এই মানগুলো যদি আমি উপরের যে বক্স যে উত্তরটা এই মাত্র পেয়েছি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এই টির মানটা আমি কত এখানে 4 বসাইতে পারি, টি ইকুয়াল টু 4। আমি লেখাটা একটু ডান পাশে এই পাশে উপরে লিখতেছি, এই দেখো টির মান যদি আমি 4 বসিয়ে দিই, টি ইকুয়াল টু 4 স্কয়ার 2, আর এসের মান যদি আমি 2 বসিয়ে দিই তাহলে 1/, এর মান x বসিয়ে দিই, বির মান by বসিয়ে দিই, তাহলে দেখো লক্ষ্য করে এখানে 4 একটা 4 কাটা যায়, 1/x প্লাস 1/y। ওই যে অঙ্কটার কথা বললাম ওই অঙ্কটার রেজাল্ট হলো 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4। তাহলে এই অঙ্কটাও জাতীয় পরীক্ষায় অনেকবার এসেছে। তাই আমরা একটু মনোযোগ দিয়ে যদি করি অঙ্কটা, আমি যে অঙ্কটা এখন বোর্ডে করলাম এই অঙ্কটা যদি একটু চেঞ্জ হয়ে আসে, আমি অঙ্কটা একটু কাঠামোটা খুব খেয়াল করব, কোন স্টেপের পর কোন স্টেপ আমরা করেছি, ঠিক আছে। এবার এইরকম একটা সংখ্যার অঙ্ক আসলে আমি সবসময় মনে রাখবো সংখ্যার অঙ্কটা আমি চলক দিয়েই করব, যেহেতু আমি চলক দিয়ে শিখছি। লাস্টে এসে এখন আমি তোমাদেরকে যেভাবে এক্সাম্পল দিলাম এই পর্যন্ত এসে এবার লিখব প্রশ্ন দেওয়া আছে টি সমান 4, S সমান 2, ত্বরণ X, মন্দন Y, অতএব মানগুলো বসিয়ে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এতে আবার লাভ কি, ওই যে বললাম বইতে 5-6 ভাবে অঙ্কটা আছে, ওই অঙ্কটা তোমাকে আলাদা আলাদা করার দরকার নেই। তাহলে আমরা এতক্ষণ কোন অঙ্কটা আলোচনা করলাম, এই অঙ্কটাতে কোন কাঠামো ফুটে উঠেছে, এই অঙ্কটাতে কাঠামোটা ফুটে উঠেছে যে আমরা অঙ্কটা প্রথমে একটা স্থির অবস্থান থেকে যাত্রা করে সে ত্বরণে, তারপরে সে বাকি অংশ মন্দনে চলে যে থেমে যায়, আমরা এই অংশটা ফুটে উঠেছে। তার মোট দূরত্ব মোট সময় দেওয়া ছিল, এই ক্ষেত্রে গতির সমীকরণ কত হবে এই সমীকরণটা আমরা প্রমাণ করেছি, ঠিক আছে। আমরা এই সমীকরণটা প্রমাণ করেছি, এই হলো আমার এখানে মূল কাজটা।
আচ্ছা, তাহলে আমরা প্রথম অঙ্কটা আলোচনা শেষ করলাম, আমরা এরপরের অঙ্কটাতে যাচ্ছি। ঠিক আছে, আমরা যাচ্ছি আমার 10 নম্বর অঙ্কে। আমরা 10 নম্বর অঙ্কে আমার পিডিএফ কপিতে কী আছে আমি এটাও প্রশ্নটা চিত্র দিয়ে বোঝাচ্ছি। একটি চলমান কণা কোনো এক সময় তার শুরুতে ধরো চলমান কণা যেহেতু বলছে আমি আদি বেগটা ইউ ধরে নিলাম। এখানে বলা আছে টি সময় এস দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, টি সময় এক্স দূরত্ব অতিক্রম করে, চলমান কণাটা হ্যাঁ এস দূরত্ব অতিক্রম করে, টি সময় এস দূরত্ব অতিক্রম করে, আর টি ড্যাশ সময় এস ড্যাশ দূরত্ব অতিক্রম করে। সমত্বরণে চলমান বলা আছে, সমত্বরণে চলমান, ত্বরণটা আমি অ্যাপ ধরলাম। আমাকে প্রমাণ করতে হবে অ্যাপ ইকুয়াল টু কত। এই প্রমাণ করতে হবে অ্যাপ ইকুয়াল টু, প্রমাণ করো যে অ্যাপ ইকুয়াল টু 2s প্রাইম বাই টি প্রাইম এস বাই টি ডিভাইডেড বাই টি প্লাস টি প্রাইম, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তা আমরা প্রশ্নটা আবার একটু বলে নিচ্ছি যে প্রশ্নটা কী দেওয়া আছে, যে একটি চলমান কণা তার যাত্রাপথে তার এস দূরত্ব অতিক্রম করে টি সময়, আর এস ড্যাশ দূরত্ব অতিক্রম করে টি ড্যাশ সময়। ঠিক আছে, বস্তুটা কি চলমান, তাই আদিবেগ ইউ ধরে নিচ্ছি, আর এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগটা ভি ধরে নিলাম। তাহলে এই প্রথম ক্ষেত্রে যে প্রথম ক্ষেত্রে আমরা পাবো দূরত্ব সূত্র যদি করি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, এবং ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমরা শেষ বেগ বের করে নিলাম আর দূরত্বটা বের করে নিলাম। আর এখানে যে তোমার প্রমাণের মধ্যে এস বাই টি আছে, আমি একটা কাজ করি এস বাই টিটাও বের করে রাখি, ইউ প্লাস হাফ এফ টি, এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রের দূরত্ব সূত্র যদি ইউজ করি এস ড্যাশ ইকুয়াল টু বি টি ড্যাশ প্লাস হাফ অফ এফ টি ড্যাশ হোল স্কয়ার। সমত্বরণ বলছে পুরো পথের তার ত্বরণ কিন্তু সমান, তাই বি ত্বরণটা আগের মতোই থাকবে। আর এখানে আদিবেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ কিন্তু বি, আর সময়টা টি প্রাইম প্রশ্নে দেওয়া ছিল। এখানে এস বাই টি প্রাইম ইকুয়াল টু পাই বি প্লাস 1/2 এফ টি প্রাইম। এবার আমি যদি এখানে বির মানটা খেয়াল করি, আমার বির মানটা আছে এখানে, বির মানটা আছে বি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, তাহলে হাফ অফ এফ টি প্রাইম। তো এটাকে আমি নাম্বার দিলাম 2। আবার প্রমাণ দেখে আমি কাজটা করব। এই প্রমাণটা যদি আমাকে আনতে হবে, এই প্রমাণের উপরের অংশে দেখা যায় এস প্রাইম বাই টি প্রাইম বিয়োগ এস বাই টি। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি 1 থেকে যদি 2 বিয়োগ করিয়ে দিই, 2 থেকে 1 বিয়োগ করিয়ে দিই, তাহলে আমার আসতেছে এস প্রাইম বাই টি প্রাইম বিয়োগ এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। দেখো ইউ ইউ কাটা যায়, এফ টি বিয়োগ হাফ এফ টি, তাহলে একটা হাফ এফ টি থাকে, হাফ এফ টি থাকে। আর এখানে হাফ এফ টি প্রাইম, হ্যাঁ হাফ এফ টি প্রাইম আমি একবারে লিখে দিলাম। আর এখানে এফের মান যেহেতু বের করতে হবে এস বাই টি প্রাইম, এস বাই টি, এফটা কমন নিব হাফ সহ, হাফ অফ এফ কমন নিলে থাকে টি প্লাস টি প্রাইম। অতএব আমি লিখতে পারি এফ ইকুয়াল টু, এই টুটা উপরে এসে এটার গুণ হয়ে যাবে এস প্রাইম বাই টি প্রাইম এস বাই টি, আর নিচে ভাগ করব টি প্লাস টি প্রাইম। এই তো হয়ে গেল অ্যাপ। তাহলে আমরা এখানে এই গতির আরেকটা অঙ্ক পেয়ে গেলাম, যে এখানে প্রথম প্রশ্নের অংশে সমতরণে একটি চলমান কণা তার গতিপথের এস দূরত্ব টি সময় আর এস ড্যাশ দূরত্ব টি প্রাইম সময় অতিক্রম করলে প্রমাণ করে যে ত্বরণ ইকুয়াল টু এফ। তাহলে আমরা এই অঙ্কটা যে কাঠামো করলাম এটাও চলকভিত্তিক অঙ্ক। আমরা প্রতিটা চলকভিত্তিক অঙ্ক সংখ্যা দিয়ে যদি কখনো আসে আমি অবশ্যই মনে রাখবো এই সংখ্যার অঙ্কটাও আমার কি আগের মতোই হবে। ঠিক আছে, আজকে আমি দেখি আমি কয়টা অঙ্ক শেষ করতে পারি। আমার দ্বিতীয় অঙ্ক শেষ হলো আজকে। এরপর আমি যাচ্ছি, যেহেতু অঙ্কগুলোর মধ্যে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আসছে আমি ওই অঙ্কগুলোই শুরু করতেছি আজকে। এখন আমি আসছি 11 নম্বর। 11 নম্বর অঙ্কের মধ্যে আমি যে অঙ্কটা এখন করব এটাও আমার জাতীয় পরীক্ষায় অনেক এসেছে। হ্যাঁ, আমি প্রশ্নটা এখানে আমি চিত্র দিয়ে বোঝাচ্ছি। একটি সমতরণে চলমান একটি কোণা, তার সমতরণে চলমান একটি কোণা T1 T2 T3 সময় সমান সমান দূরত্ব অতিক্রম করে। একটি সমতরণে চলমান একটি কোণা
T1 T2 T3 সময় সমান সমান দূরত্ব অতিক্রম করে। আমি সমান সমান দূরত্বগুলো ধরে নিলাম ডি, এটাও ডি, এটাও ডি। অর্থাৎ আমি যদি এখানে নাম দিই, ধরো এ বি সি ডি, যদি নাম দিই এ বি বি সি সি ডি, এই দূরত্বগুলো সমান। আমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করে যে 1/T1 1/T2 প্লাস 1/T3 ইকুয়াল টু 1/T1 প্লাস T2 প্লাস T3, এখানে 1 আর 3 তাহলে আমার এই প্রমাণটা আমি এখন করব। তাহলে প্রশ্নটা আবার একটু বলে দিচ্ছি। একটি সমতরণে একটি চলমান করা তার সমান সমান ক্রমিক দূরত্ব যথাক্রমে T1 T2 T3 সময় অতিক্রম করিলে প্রমাণ করো যে এই মানটা প্রমাণ করো। এখানে আমি প্রথম ক্ষেত্রে আমি এ বি, যেহেতু নাম দিয়েছি এ বি এর ক্ষেত্রে আমি লিখতে পারি গড় বেগ। আমি শুরুতে ধরে নিচ্ছি এখানে আদি বেগ U1, বিতে হলো U2, আর সিতে হলো U3, আর ডিতে হলো U4। তাহলে আমার এই প্রথম এ বি এর ক্ষেত্রে গড় বেগের সূত্র আমরা জানি দূরত্ব বাই সময় ইকুয়াল টু আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। এ বি মতো আমি লিখতে পারি বিসির ক্ষেত্রে লিখতে পারি, বিসি এর ক্ষেত্রে আমি লিখতে পারি যে আদি বেগ ডি বাই T2 ইকুয়াল টু U2 প্লাস U3 ডিভাইডেড বাই 2। ঠিক সিডির ক্ষেত্রে আমি লিখতে পারি একইভাবে ডি বাই T3 ইকুয়াল টু U3 প্লাস U4 ডিভাইডেড বাই 2। তো আমরা একটু বোঝার চেষ্টা করি আমি এখানে কোন সূত্র ইউজ করেছি। আমাদের একটা গড়বেগের সূত্র আমি তোমাদের গত লেকচারে আলোচনা করেছিলাম। গড়বেগের সূত্র হলো দূরত্ব বাই সময় ইকুয়াল টু আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। এই সূত্রটা প্রয়োগ করার ক্ষেত্র কথায় যখন একটা বস্তু সমতরণে বলবে তখনই আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। দূরত্ব বাই সময় ইকুয়াল টু আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। গড়বেগের সূত্র দূরত্ব বাই সময় ইকুয়াল টু আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। তা আমি এখানে তিনটা তো লিখলামই, আরেকটা লিখি এ ডির জন্য গড় বেগ। এ ডি এর জন্য ডি এর ক্ষেত্রে গড় বেগ হলো 3D ডিভাইডেড বাই T1 T2 T3 ইকুয়াল টু U1 U4 ডিভাইডেড বাই 2। তাহলে লাস্টটা কীভাবে লিখলাম? মোট দূরত্ব হলো টি যোগ ডি যোগ ডি, মোট দূরত্ব হলো 3D, মোট সময় হলো T1 যোগ T2 যোগ T3, মোট সময়টা নিচে লিখলাম। আর আদিবেগ একেবারে যাত্রাতে আদিবেগ U1 আর শেষ বেগ হলো U4। তো আদিবেগ যোগ শেষ বেগ বাই 2। তাহলে সেম সূত্র আমি ইউজ করলাম। এবার আমি এগুলোকে একটা সমীকরণ নাম্বার দিই, এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে আমি 4 দিলাম। এবার আমি যদি 1 থেকে 2 বিয়োগ করে 3 যোগ করি, আমার যেহেতু এই প্রমাণটা আনতে হবে, এই প্রমাণটা দেখে আমি যদি সরলটা সাজাই, আমি যদি 1 থেকে 2 বিয়োগ করে যদি 3, দেখো আমি কি করতেছি 1 বিয়োগ 2 যোগ 3, তাহলে আমার আসতেছে 1D বাই T1 ডি বাই T2 ডি বাই T3 ইকুয়াল টু U1 U2 ডিভাইডেড বাই 2 U2 U3 ডিভাইডেড বাই 2, তারপরে U3 U4 ডিভাইডেড বাই 2। তাহলে আবার এখানে ডি কমন যাবে, ডি কমন হলো 1/T1 1/T2 1/T3। আর এখানে যদি লসাগু করি U2 কাটা U3 কাটা, আমি একবারে লিখে দিলাম U1 U4 ডিভাইডেড বাই 2। আমি যদি ডান অংশটা খেয়াল করি, এই ডান অংশটা এখানে কিন্তু আমি 4 নম্বর সমীকরণ ডান অংশের সাথে মিলে গেছে। তাই আমি লিখতে পারি D1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3, হ্যাঁ, ইকুয়াল টু এটার জন্য লিখবো এই 4 নম্বর থেকে 3D ডিভাইডেড বাই T1 আর T2 যোগ T3। তাহলে উভয় দিকে যদি ডিটা বাদ দিয়ে দাও তাহলে থাকে 1/T1 1/T2 1/T3 ইকুয়াল টু 3/T1 প্লাস T2 প্লাস T3। তাহলে আমার প্রমাণটা এসে গেছে, আপনি যে প্রমাণটা বলছিলেন ওইটা এসে গেছে। তাহলে আমার এই অঙ্কের কাঠামোটা কি? আমরা প্রত্যেকটা অঙ্ক কাঠামোটা মনে রাখার চেষ্টা করব। আমাদের কিন্তু খুব বেশি অঙ্ক করতে হয় না, আমরা সেরা অঙ্কগুলো বেছে প্রত্যেকটা অঙ্ক নমুনা করে করে কাঠামোটা মনে রাখবো। আমি এই কাঠামোটা কি অঙ্ক করলাম? 3টি সমান দূরত্ব একটা সমতরণে
চলমান একটি কণা যথাক্রমে T1 T2 T3 সময় অতিক্রম করিলে প্রমাণ করো। এখন আসো এটা চেঞ্জ করলে কেমন আসতে পারে। আমরা মাঝে মাঝে সৃজনশীল প্রশ্নে এমন অঙ্ক দেখেছি যে ওরা দিয়েছে সমান সমান দূরত্ব বলেনি, বলছে প্রথম দূরত্বটা ডি, পরের দূরত্বটা বলছে 2D, পরের দূরত্বটা বলছে 3D। কেমন পরিবর্তন করে প্রশ্নটা দেখো। তাহলে এখানে টি, এটা 2D, এটা 3D, তাহলে সে অনুযায়ী আবার সাজবে, এটা ডি হয়ে যাবে, এটা 2D হয়ে যাবে, এটা 3D হয়ে যাবে। তাহলে এখানে টোটাল দূরত্ব এই তিনটা যোগ করলে হলে 6D। তাহলে এই কাঠামো অনুযায়ী আমি যদি কাজ করতে করতে এখানে আসি, এটা 2D, এটা 3D, এখানে এভাবে চললে আমার এখানে 1, তাহলে এখানে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। তারপরে এখানে ডি কমন যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তখন ওই যে এখানে আমরা মান বসাবো, এটা হলো 6D বসাবো। তাহলে উভয় দিকে যদি আমি সংখ্যাগুলো ডি কাটা দিই, তাহলে এখানে আসতেছে 2, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 6। দেখো আমি আরেকটা অঙ্ক করে ফেলছি, এটাও এটা সৃজনশীল প্রশ্নতে পাওয়া গেছে। তাহলে এই দূরত্বটা আমি কি পরিবর্তন করলাম, যে অঙ্কের মধ্যে সমান সমান দূরত্ব না বলে আমি শুধু সামান্য একটা দূরত্ব চেঞ্জ করেছি, আমার অঙ্কের কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। এই এক্সাম্পলগুলো তোমাদের মনে রাখতে হবে যে যারা সৃজনশীল প্রশ্ন বানাবেন তারা ওই অঙ্কটাকেই আদর্শ হিসাবে নেবেন, নিয়ে এখান থেকে একটা নতুন প্রশ্ন তৈরি করার চেষ্টা করবেন। তাহলে যাই হোক, আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আলোচনা করে ফেললাম, যা জাতীয় পরীক্ষা অতীতে অনেকবার এসেছে। আমি চলে যাচ্ছি আমার এরপরে আরেকটা অঙ্ক 12 নম্বর। এই 12 নম্বর অঙ্কটা আমরা দেখতেছি কি আছে। 12 নম্বর অঙ্কে এখানে বলছে, আমি এই মাত্র যে অঙ্কটা করলাম এটার মতো অনেকটা কাছাকাছি। এখানে যে দূরত্ব বলে বলছে প্রথম অংশের গড় বেগ V1, দ্বিতীয় অংশের গড় বেগ V2, গড় বেগ তৃতীয় অংশের গড় বেগ V3। আগের মতোই বলছে সমতরণের একটি চলমান কোণার গড় বেগ যথাক্রমে T1 T2 T3 সময় গড় বেগ যথাক্রমে V1 V2 V3 হইলে প্রমাণ করো যে B1 বিয়োগ B2 ডিভাইডেড বাই B2 বিয়োগ B3 ইকুয়াল টু T1 প্লাস T2 ডিভাইডেড বাই T2 প্লাস T3। এটা প্রমাণ করতে বলছে। আমি প্রশ্নটা আবার একটু মুখে বলতেছি। প্রশ্নটা হলো সমতরণে চলমান একটি কণা, তার T1 T2 T3 সময় গড় বেগ যথাক্রমে B1 B2 B3 হইলে প্রমাণ করো এত ইকুয়াল টু এত। তাহলে এবার আগেরটা মতো দূরত্ব সম্পর্কে কিছু বলিনি। তা আমি শুরুতেই এ বির ক্ষেত্রে আমি ধরে নিলাম গড় বেগ V1, যেহেতু প্রশ্ন দিয়েছি V1 ইকুয়াল টু U1 প্লাস U2/2। তারপর এটা হবে B2, তারপর এটা হবে B3। তাহলে এখানে আর দূরত্ব যেহেতু দেয় না, আমি দূরত্ব আর কথা বললাম না। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি এই সমীকরণগুলো পেতে পারি। এবার এখানে আরেকটা কাজ করতে হবে, আমি ত্বরণটা আনতেছি। যে প্রথম ক্ষেত্রের এ বির ক্ষেত্রে আমরা যে লিখলাম শেষ বেগ কত আসে, U2 ইকুয়াল টু U1 প্লাস T1। আমি ধরে নিচ্ছি এখানকার যে ত্বরণ বলছে, ত্বরণটাকে সম্পূর্ণ পথের ত্বরণটাকে F ধরে নিচ্ছি। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ কত, এই বিসির ক্ষেত্রে শেষ বেগ হলো U3 ইকুয়াল টু আদি বেগ কত U2 প্লাস T2। যেহেতু আবার এখানে আমরা আগে কি বের করছি, এখানে U2টা আগে পেয়েছি, আমরা U2টা এখানে বসিয়ে দিই। U1 প্লাস F(T1) T2, এই U2-র মানটা বসিয়ে দিলাম। ঠিক অনুরূপভাবে আমি সিডির ক্ষেত্রে লিখতে পারি। সিডির ক্ষেত্রে আমরা লিখতে পারি, এই যে সিডির ক্ষেত্রে লিখতে পারি শেষ বেগ কত, শেষ বেগ হলো U4 ইকুয়াল টু U3 প্লাস F(T3). এবার U3 মানটা যেহেতু আগে পেয়েছি, U3 মানটা ওই মানটা এখানে বসাই দিচ্ছি। তাহলে আবার U4-এর মান আসতেছে U1 প্লাস F(T1) প্লাস F(T2) প্লাস F(T3). তাহলে আমি এই মানগুলো কাজে লাগাবো, এই জন্য এগুলো নিয়ে আসলাম। প্রত্যেক ক্ষেত্রে শেষ বেগটা আলাদা আলাদা করে বের করলাম। আমি যে প্রমাণটা করব এখন, এই প্রমাণের বাম পক্ষটা আমি লিখতেছি। এই প্রমাণের বাম পক্ষটা যদি আমি লিখি, এখানে দেখা যায় B1 বিয়োগ B2 ডিভাইডেড বাই B2 বিয়োগ B3। এবার B1 B2 B3 মানগুলো এখানে বসিয়ে দিই। B1-এর মান আসছে এখানে U1 প্লাস U2 ডিভাইডেড বাই 2 মাইনাস B2-র মান আসছে এখানে U3 প্লাস U2 প্লাস U3/2
আর নিচে ভাগের টান দিয়ে লিখবো আবার B2 আগে লিখবো, অর্থাৎ U2 প্লাস U3 ডিভাইডেড বাই 2 মাইনাস B3 মান হলো U3 প্লাস U4 ডিভাইডেড বাই 2। আমি যদি উপরে নিচে লসাগু করি, লসাগুর এখানে উভয় ক্ষেত্রে 2 কাটা যায়, তো উপরে থাকে U1 আর U2 কাটা যায়, থাকে U1 বিয়োগ U3 উপরে, আর নিচে থাকতেছে U3 কাটা যায় U2 বিয়োগ U4। তো আমি এবার যে মানগুলো U1 U2 U3 এসেছে এখানে বসাই দিই, এই অঙ্কের মধ্যে বসাই দিই। তাহলে আমি এই লাইনটা আমি একটু এই পাশে লিখতেছি যে B1 বিয়োগ B2 ডিভাইডেড বাই B2 বিয়োগ B3। এখন U1 তো U1 জায়গায় আছে U1, আর U3 মানটা আমি এখানে এই যে U3 মানটা বসাই দিচ্ছি, কত U1 প্লাস f of t1 প্লাস f of t2 ডিভাইডেড বাই, এবার U2-র মানটা U2-র মানটা বসবে, U2-র মান হলো এখানে আছে U1 প্লাস f of t1 ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে এবার U4-এর মানটা বসাবো। U4-এর মানটা হলো U1 f of t1 প্লাস f of t2 প্লাস f of t3, সবগুলো মান বসাই দিলাম। এবার দেখো উপরে U1 কাটা, U1 কাটা, তাহলে মাইনাস f কমন যায়, t1 প্লাস t2, আর ঠিক নিচেও U1 FT1 কাটা, তাহলে থাকে মাইনাস f সহ কমন যায় t2 প্লাস t3। তো আমি যদি f কাটা দিই থাকে t1 প্লাস t2 ডিভাইডেড বাই t2 প্লাস t3। দেখো প্রমাণটা এসে গেছে। তাহলে আরেকটা কাঠামোগত অঙ্ক পেয়ে গেলাম। আমি প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই বলতেছি একই কথা, যে আবার চলকভিত্তিক অঙ্ক, এগুলো চলকভিত্তিক অঙ্ক মানেই এলো আবার সংখ্যার এখানে বসিয়ে সেম প্রশ্ন বানাইতে পারে। তাই চলকভিত্তির আরেকটা অঙ্ক আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটাও জাতীয় পরীক্ষায় অনেক বেশি এসেছে। আমরা প্রত্যেকটা অঙ্ক, আমি আগেই বলেছি আজকে আলোচনা আমার বিষয়বস্তু হলো আমি যে অঙ্কগুলো জাতীয় পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে আমি ওইরকম অঙ্কগুলো আগে সাজিয়ে নিচ্ছি। আসো আমি আরেকটা অঙ্ক যাচ্ছি। আমি আমার পিডিএফ কপি আজকে এরপর 13 নম্বর অঙ্কে যাচ্ছে। পিডিএফ কপিতে যে আমি 13 নম্বর অঙ্কটা দিয়েছি, ওই 13 নম্বর অঙ্কের মধ্যে অঙ্কটাতে কি আছে আমি এখানেও চিত্র দিয়ে বোঝাচ্ছি যে একই লাইনে পরস্পর মুখোমুখি দুইটি ট্রেন এর মুখোমুখি আসতেছে একই রাস্তায়। এখানে আছে প্রথম ট্রেন এখানে আছে, আর এখানে আছে দ্বিতীয় ট্রেন, মুখোমুখি আসতেছে একই রাস্তায় মুখোমুখি, আমরা উভয় দিক থেকে মুখোমুখি আসতেছে। তাহলে এখন দেখো মুখোমুখি যখন ট্রেন আসবে, তারা যদি অনেক দূরে থাকে তাহলে তো দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই। তারা খুব এমন একটা পর্যায়ে এসেছে, কাছাকাছি একে অপরকে দেখতে পাচ্ছে, একটু পরে সংঘর্ষ হয়ে যাবে। যখন তারা একে অপরকে দেখে তখন উভয় কী করলো, যখন দেখে তখন তারা ব্রেক প্রয়োগ করলো। ওই মুহূর্তে প্রথম ট্রেনটা ধরো এখানে ছিল, তার বেগ ছিল U1, সে মন্দন তৈরি করলো F1। আর এই ট্রেনটা এখানে ছিল, তার বেগ ছিল U2, মন্দন সে দিল F2। মন্দন মানে ব্রেক প্রয়োগের মাধ্যমে মন্দন তৈরি করলো, এটাও কি করলো, মন্দন তৈরি করলো। এবার তারা যখন একে অপরকে দেখে ওই মুহূর্তে তাদের দূরত্ব ছিল x, এই দূরত্বটা প্রশ্নে দেওয়া আছে x। এখন বলা হচ্ছে সংঘর্ষ যদি কোনো রকমে এড়ানো যায় তাহলে প্রমাণ করো। ওরা একটা প্রমাণ করতে আমাকে বলেছে যে সংঘর্ষ যদি কোনো রকমে এড়ানো যায় তাহলে প্রমাণ করো যে U1 হোল স্কয়ার F2, U2 হোল স্কয়ার F2 F1 হবে, F2 F1 ইকুয়াল টু 2F1 F2x। এটা প্রমাণ করতে বলছে, এই প্রমাণটা করতে বলছে। তা আমি বাস্তবতার সাথে মিলিয়ে চিন্তা করব অঙ্কটা কেমন হবে। বলছে কোনো রকমে এড়ানো যদি সম্ভব হয়, এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কোনো রকমে দুর্ঘটনা এড়ানো সম্ভব হলে দেখাও যে এত ইকুয়াল টু এত। এটা হলো আমার মূল প্রশ্নটা। তার এখন এটা আমি ধরে নিচ্ছি তারা যখন সংঘর্ষ হচ্ছিল, যে মুহূর্তে সংঘর্ষ হচ্ছিল ঠিক ওই মুহূর্তে উভয় ট্রেন থেমে গেল। একবারে যে মুহূর্তে একটা মুখোমুখি হচ্ছে, যে মুহূর্তে দুইটি ট্রেনের মুখটা পাশাপাশি লেগে গেল ঠিক ওই মুহূর্তে তারা থেমে গেল। এটাই হলো কোনো রকমের সংঘর্ষ এড়ানো যুক্তি। তাহলে আমি ধরে নিলাম যে মুহূর্তে সংঘর্ষ হচ্ছিল প্রথম ট্রেন অতিক্রম করে x1 দূরত্ব,
আর দ্বিতীয় ট্রেন অতিক্রম করে x2 দূরত্ব। তাহলে আমার ওই কথা অনুযায়ী আমি লিখব কোনো রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হইলে আমি লিখব তাদের দূরত্বের যোগফল x1 x2 যোগফল হলো মোট দূরত্ব সমান। এটা হলো কোনো রকমের সংঘর্ষ এড়ানো সম্ভব হলে। তাহলে আমি যদি এখানে এই দূরত্বগুলো আলাদা আলাদা বের করি, প্রথম ট্রেনের ক্ষেত্রে আমরা দেখি প্রথম ট্রেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি শেষ বেগ যেহেতু আমি 0 ধরছি, তাহলে শেষ বেগ 0 স্কয়ার ইকুয়াল টু আদি বেগ u1 হোল স্কয়ার মাইনাস 2f1 s1। আমি প্রথম ট্রেনের ক্ষেত্রে শেষ বেগ 0, আদি বেগ তো প্রশ্নে দেওয়া ছিল, ত্বরণ দূরত্বটা আমি ধরে নিচ্ছিলাম। তাহলে আমার এখানে x1 আসলো u1 হোল স্কয়ার বাই 2f1। এবার দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে যদি আমি লিখি, দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে একই কথা, শেষ বেগ 0 হয়ে গেল, শেষ বেগ 0 স্কয়ার আদি বেগ u2 হোল স্কয়ার মাইনাস 2f2 x2। এখান থেকে আমরা x2 পেয়ে গেলাম u2 হোল স্কয়ার বাই 2f2। তাহলে আমি এই মানগুলো এখানে বসাই দিলাম। এই মানগুলো যদি এখানে বসাই দিই, x1 হলো u1 হোল স্কয়ার বাই 2f1 আর x2 হলো u2 হোল স্কয়ার বাই 2f2 ইকুয়াল টু x। এখানে লসক করে দিলে আসে u1 হোল স্কয়ার 2 তোলা আর u1 হোল স্কয়ার f2 প্লাস u2 হোল স্কয়ার f1 ইকুয়াল টু 2x f1 f2। দেখো ওই প্রমাণটা যেটা আমি লিখে রাখছি ওই প্রমাণটা এসে গেছে। বলতে পারো অঙ্ক তো বেশি কঠিন না, অঙ্ক তো সহজই আছে। এটাও আমি বলবো চলক ভিত্তিক অঙ্ক, আমি অঙ্কের স্টেপটা মনে রাখবো, সংখ্যা দিয়ে আসলে আমাদের যাতে এখানে কোনো এলোমেলো না হয়। এই অঙ্কটা বইতে দুইভাবে আছে। আমি এখন যেটা করছি এটার উপর আমি ওই দ্বিতীয় যে প্রশ্নটা আছে আমি দ্বিতীয় প্রশ্নটাও একটু সংযোগ করে নিচ্ছি। আবার এই প্রশ্নটা যে দ্বিতীয়ভাবে আছে সেটা হলো এই শব্দটা কোনো রকম এই শব্দটা প্রশ্নের মধ্যে নাই, এই শব্দটা বাদ দিছে। এতে কোনো রকম শব্দটা বাদ দেওয়ার কারণে কি হলো, তাই আমরা সংঘর্ষ এড়ানো যাবে। আমি চিত্রের মধ্যে দেখাচ্ছি, যদি এমন ঘটে দুটি ট্রেন মাঝখানে ফাঁকা আছে, প্রথম ট্রেনটা এখানে এসে থেমে গেল, দ্বিতীয় ট্রেনটা এখানে এসে থেমে গেল, হ্যাঁ এটা এখানে এসে থেমে গেছে আর ওইটা এখানে এসে থেমে গেছে, মাঝখানে ফাঁকা, তাহলে তো সংঘর্ষ হবে না, তাই না? দুইটা ট্রেন যদি মাঝখানে ফাঁকা থাকে আগে থেমে যায় তাহলে তো সংঘর্ষ হবে না। আসলে এই ক্ষেত্রে এই দূরত্বটা কখনো কি হবে না, x1 x2 যোগফলটা মোট দূরত্বের সমান হবে না, x1 x2 যোগফলটা কি হবে, লেস দেন হবে, অর্থাৎ কি হবে, লেস দেন হবে, অর্থাৎ কী হবে, লেস দেন হবে। তাই লেস দেন হতে পারে, আবার কি হতে পারে, ইকুয়ালও হতে পারে। তাই তখন আমরা এটা লেস দেন অর ইকুয়াল দিব, লেস দেন অর ইকুয়াল। তখন আমার প্রমাণটা আমরা যখন করব ওই প্রমাণটার মধ্যে এই প্রমাণটার মধ্যে লেস দেন অর ইকুয়াল এসে যাবে, এই লেস দেন ইকুয়াল এসে যাবে। তাই আমি বলবো যদি কোনো প্রশ্নের মধ্যে অঙ্কের মধ্যে লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে আমরা নিশ্চিত হব যে যদি কোনো অঙ্কের মধ্যে লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে আমরা এখানে যুক্তিটাতে লেস দেন অর ইকুয়াল দিব, আর যদি প্রশ্নের মধ্যে শুধু ইকুয়াল থাকে তাহলে আমরা এখানে ইকুয়াল দিব। হ্যাঁ, প্রশ্নের পার্থক্য হতে হবে, এই ক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা যখন বলে তখন অবশ্যই শুধু ইকুয়াল হবে, আর যদি শুধু বলে দুর্ঘটনা এড়ানো সম্ভব কোন শর্তে, তাহলে অবশ্যই এই শর্ত হবে। অর্থাৎ এটা দুই দূরত্বের যোগফল মোট দূরত্বের সমানও হতে পারে আবার ছোট হইতে পারে, তাও দুর্ঘটনা এড়ানো যাবে। আসলে দুর্ঘটনা মানে হলো তাৎক্ষণিক, এটা এই ঘটতেছে এই মুহূর্তের মধ্যে ঘটে যায়, এটা কিন্তু কারো চিন্তা করা থাকে না। তাই দুর্ঘটনার অঙ্কর ক্ষেত্রে এই দুটো অঙ্কর ক্ষেত্রে আমাদের এমন না যে একটা ট্রেন ঢাকা আছে আর একটা ট্রেন কুমিল্লা আছে, এমন না, এদের খুব কাছাকাছি এসে এই ঘটনাটা ঘটতেছে। এই বাস্তব যে অবস্থাটা এই চিন্তাটা তোমার মাথায় আসতে হবে, তাহলে তুমি অঙ্কটা সহজেই বুঝতে পারবে। আমাদের ট্রেনের এই 13 নম্বর অঙ্কটা যেটা আলোচনা করলাম এটা অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, অতীতে জাতীয় পরীক্ষা এই অঙ্কটা বেশ কয়েকবার এসেছিল। তারপর আরেকটা অঙ্ক আছে ট্রেনের একটি অঙ্ক, আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমরা এটা পরের ক্লাসে আলোচনা করব। আর আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে আমার ক্লাসগুলো তোমরা যখন করো কাজগুলো জমাবে না, তুমি যদি কাজগুলো না জমাও দেখবে যে তোমার পড়াটা তোমার কাছে বেশি কঠিন হবে না। আজকে আমি যে 5 বা 6টা অঙ্ক তোমাদেরকে পিডিএফে করে দিব, আমি যা বলছি সব পিডিএফে দিয়ে দিব, পিডিএফ থেকে তোমরা নোটটা করেই নেবে, তাহলে তোমার কোনো ঝামেলা হবে না। আমাদের এই গতিবিদ্যা শেষ হওয়ার পর আমরা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, আমরা যারা অনলাইনে আছি যোগাযোগ রাখলে তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। যেহেতু আমরা স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো গণিতের শেষের দিকের অধ্যায়, আমরা এগুলো সাধারণত শেষের দিকেই পড়াই, এরপরে সাধারণত স্বাভাবিক
পরিবেশ বজায় থাকে এই টাইমে ছাত্রদের কলেজগুলোতে টেস্ট পরীক্ষা হয়। যেহেতু এই পরীক্ষাগুলো হচ্ছে না, তাই আমরা কিছু পরীক্ষার চিন্তাভাবনা করতেছি। আমি বিশেষ করে কিছু অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা আছে। তোমরা যদি আগ্রহ দেখাও, আমি পরীক্ষার আয়োজন করব। আমি এই ব্যাপারে তোমাদের সামনে অতি শীঘ্রই তোমাদের জানাবো আমার গুগল ক্লাসরুমে। তাই তোমরা যারা গুগল ক্লাসরুমে রেগুলার আছো, তোমরা অবশ্যই নোটিশগুলো পেয়ে যাবা, কখন আমি কি করতেছি তোমরা জানতে পারবে। ঠিক আছে, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।